স্বাগত জানাচ্ছি বিরতিহীন রাত ৯টায় বাংলাদেশে। আপনাদের সাথে আছে আমি মাহমুদা মৌমিতা এবং আমি গোলাম কিবরিয়া। জানাচ্ছি শিরোনামগুলো। দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ ব্যক্তিগত চিকিৎসা ব্যয় বাংলাদেশে, বাড়তি খরচে চিকিৎসা নিতে পারে না ১৬% রোগী। খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার অনুমতি চেয়ে জোট নেতাদের আবেদন, পদত্যাগের হুমকি বিএনপির এপিদের। বাংলাদেশের বিপক্ষে খেলায় পাকিস্তানকে সমর্থন দুর্ভাগ্যজনক মন্তব্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর, আইনি ব্যবস্থার হুঁশিয়ারি। জাপানি মা নয়, বাংলাদেশি বাবার কাছে থাকবে 2 শিশু। মা বছরে 3 বার 10 দিনের দেখা পাবেন, হাইকোর্টের রায়। বদরুন্নেসার ছাত্রীকে ধর্ষণের হুমকি দেয়া 5 শ্রমিক গ্রেপ্তার, নারীদের নিরাপত্তা ও শিক্ষার্থীদের অর্ধেক ভাড়া নিশ্চিতের দাবি। শিরোনামগুলো শুনছিলেন, এবার পুরো খবর। দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি ব্যক্তিগত চিকিৎসা খরচ বাংলাদেশে। স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের গবেষণায় উঠে এসেছে, চিকিৎসায় রোগীকে নিজ পকেট থেকে ব্যয় করতে হচ্ছে 68.50% টাকা, যার বড় অংশই খরচ হচ্ছে ওষুধ কিনতে। বাড়তি খরচের কারণে চিকিৎসা নিতে পারে না 16% রোগী। গত 10 বছরে স্বাস্থ্য খাতে অনেক উন্নতি হলেও সংকট এখনো প্রকট। সরকারি হাসপাতালে সেবার ঘাটতি ও বেসরকারি হাসপাতালকে নিয়ন্ত্রণ করতে না পারায় রোগী চিকিৎসায় শৃঙ্খলা আসেনি, যে কারণে বাড়ছে ব্যক্তিগত চিকিৎসা ব্যয়। স্বাস্থ্য অর্থনীতি ইউনিট বলছে 2012 সালে চিকিৎসা বাবদ রোগীর নিজ পকেট থেকে ব্যয় ছিল 64%। 2032 সালে এই খরচ 32% নামিয়ে আনার কৌশলপত্র নেওয়া হলেও তা দিনে দিনে বাড়ছেই। একজন রোগীকে নিজ পকেট থেকে ব্যয় করতে হচ্ছে 68.50% অর্থ। এই হার ভারতে 63, পাকিস্তানে 56, নেপাল ও শ্রীলঙ্কায় 51, মালদ্বীপে 21 ও ভুটানে 13%। গবেষণায় পাওয়া গেছে, বাংলাদেশে রোগীকে সবচেয়ে বেশি টাকা ব্যয় করতে হয় ওষুধ খাতে 64%। এরপর হাসপাতালের ইনডোর ও আউটডোর সেবা নেওয়ার ক্ষেত্রে 23% এবং পরীক্ষা নিরীক্ষায় ব্যয় হয় 8% টাকা। বাড়তি খরচের কারণে 16% রোগী প্রয়োজন থাকলেও চিকিৎসা নিতে পারেন না। চিকিৎসা ব্যয় মেটাতে প্রতি বছর দরিদ্র হয়ে যায় 86 লাখ মানুষ। একজন মধ্যবিত্ত মানুষ বা পরিবার সে কিন্তু নিম্নবিত্তে চলে যাচ্ছে, একজন দরিদ্র পরিবার বা দরিদ্র মানুষ সে কিন্তু অতি দরিদ্র হয়ে যাচ্ছে শুধুমাত্র এই উচ্চ নিজ পকেট থেকে ব্যয় বা যেটাকে আমরা বলি হাই আউট অফ পকেট এক্সপেন্ডিচার এর কারণে। গবেষণায় আরও উঠে এসেছে, মাত্র 3% মানুষ সরকারি হাসপাতাল থেকে ওষুধ পায়। সুবিধা না থাকায় পরীক্ষা নিরীক্ষার 85%ই বেসরকারি হাসপাতাল থেকে করতে হয়। যারা ডাক্তার আছেন তাদের উদ্দেশ্যে বলবো, সরকারি বেসরকারি সব জায়গায় যাতে কিনা এই টেস্ট যা প্রয়োজন তার বেশি যাতে না করে। প্রাইভেট সেক্টরের সাথে আমরা আলোচনা করছি, ওনারা যে ফিজগুলো নেয়, হাসপাতালের যে খরচগুলো ধরে, এ বিষয়ে একটা আলোচনার মাধ্যমে একটা সহনশীল পর্যায়ে রাখা যায় কিনা এই বিষয়ে আমরা অলরেডি পদক্ষেপ গ্রহণ করেছি। রোগীর ব্যক্তিগত খরচ কমাতে তৃণমূলের স্বাস্থ্য ব্যবস্থা শক্তিশালী করার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অর্থনীতি ইউনিট। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যুক্ত আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর ABM আবদুল্লাহ। ডক্টর আবদুল্লাহ, আপনাকে স্বাগত। আমরা দেখছিলাম যে বাংলাদেশে ব্যক্তিগত চিকিৎসা ব্যয় অনেক বেশি। আপনি কি মনে করেন যে নীতি নির্ধারণী পর্যায়ে কিছু পদক্ষেপ নিলে রোগীদের উপর থেকে এই যে বাড়তি ব্যয়ের বোঝা এটি কমানো সম্ভব? কি পদক্ষেপ নেওয়া জরুরি বলে মনে করেন আপনি? ধন্যবাদ আপনাকে, দর্শকদেরকেও স্বাগত জানাচ্ছি। আসলে যে তথ্যগুলো পাওয়া লাগলে সত্যই আসলে অনেকদিন যাবত দেখছি, আমরা বিভিন্ন সময় কিন্তু আমরা আলোচনাও করছি, বিশেষ করে যে স্বাস্থ্য খাতে যে খরচ হয়ে যাচ্ছে এই গত 1.5-2 বছরে করোনার সংক্রমণে কিন্তু এটা আরো বেড়ে গেছে। বিভিন্ন কারণে খরচ বেড়েই যাচ্ছে আর কি। হ্যাঁ, এটা তো কমা, কারণ এই দেশে তো মানুষ একটা বিশাল অংশ দরিদ্র, মধ্যবিত্ত, একবারে
অনেক লোকজনিত আছে, তারা কিন্তু চিকিৎসা ব্যয় মিটাইতেও পারে না, হিমশিম খাচ্ছে। শুধু তাই না, চিকিৎসার জন্য কিন্তু আমাদের দেশের মানুষের আলাদা কোনো বাজেট নাই। সুতরাং কেউ যদি সিরিয়াস অসুস্থ হয়ে যায় শুধুমাত্র পয়সার অভাবে, তারা কিন্তু অনেকেই, বিশেষ করে নিম্ন মধ্যবিত্ত থেকে গরিব, তারা কিন্তু প্রপার চিকিৎসা অনেক ক্ষেত্রেই পায় না। ইভেন সরকারি হাসপাতালেও, কারণ মানুষ বেশি, তো রোগী যেহেতু 17 কোটি মানুষ, প্রয়োজনের তুলনায় তো এরকম তাদের মানুষের যা চাহিদা তা কিন্তু অতটা পূরণ হয় না বলে আমার মনে হয় আর কি। এবং সরকারি হাসপাতালেও পুরোপুরি চিকিৎসা কিন্তু নিতে পারে না, কারণ ওষুধপত্রের দাম বেশি, ইনভেস্টিগেশনের দাম বেশি। যদিও অনেক ইনভেস্টিগেশন সরকারি হাসপাতালে হয়, তো অনেক কিছু আবার বাইরে থেকেও করতে হয়। বাইরের খরচ তো স্বভাবতই বেশি, বিশেষ করে যারা যে প্রাইভেট ক্লিনিক বলেন বা প্রাইভেট হাসপাতাল যাই বলেন, সেখানে তো নিম্ন মধ্য, ইভেন মধ্যবিত্তরা কিন্তু যেতে পারে না, কারণ খরচটা তো আকাশচুম্বী, এটাতে কোনো সন্দেহ নাই। তা আমার মনে হয় যে এটা কমানো সম্ভব, কমানো উচিত। এবং তার জন্য আমার যেটা শুরু থেকে সাজেশন থাকবে, সরকারি হাসপাতালগুলো আরেকটু বাড়ানো উচিত, সরকারি হাসপাতালে টেস্টের সুযোগ সুবিধা, ওষুধপত্র বাড়ানো উচিত। এবং প্রান্তিক জনগোষ্ঠী, গরিব জনগোষ্ঠী যাতে এই সুযোগটা পায়, তার সুযোগ সুবিধা কিন্তু আরেকটু নিশ্চিত করা উচিত। আরেকটা কাজ করা যায়, এটা আমি বিভিন্ন সময় সাজেশন দিয়ে আসছি, আমাদের দেশে কিন্তু হেলথ ইন্স্যুরেন্স যেটা, এটার কিন্তু সিস্টেম নাই। এই জন্য হঠাৎ করে কোনো লোক সিরিয়াস যদি অসুস্থ হয়ে যায়, তখন কিন্তু সে প্রপার চিকিৎসা পায় না। দেখা যায় তাহলে তো সামান্য সম্বল, একটু জমি জমা বা গরু ছাগল যাইতে কৃষককে ওই যে বিক্রি করে, ও তো চিকিৎসা তাতেও কুলকিনারা পায় না। আমি মনে করি সরকার অন্তত একবার হয়তো সব পারবে না, হেলথ ইন্স্যুরেন্সটা চালু করা উচিত জরুরি ভিত্তিতে। অন্তত আমার এক্সপেরিমেন্টাল চালু করে, অনেক জায়গায় কিন্তু হেলথ ইন্স্যুরেন্স আছে, কিছু যদি একেবারে নাই তা কিন্তু না। আমি মনে করি সবার মধ্যে যদি চালু করা যায়, তাহলে বোধ হয় এটা জনগণের জন্য বিশাল উপকারে আসবে বলে আমার মনে হচ্ছে। আরেকটা কথা বললেন একজন, যেটা বললেন যে পরীক্ষা নিরীক্ষা অনেক সময়, বিশেষ করে প্রাইভেট কিন্তু অনেক খরচ, ইচ্ছে বোধ হয় আরেকটু সরকার বোধ হয় একটু, বিশেষ করে এগুলো সবার সাথে সমতা আনা দরকার, প্রাইভেটলি বিশেষ করে। এবং একই ডক্টর কিলোমিটার কিন্তু আব্দুল্লাহ, খরচ আরেকটা বিষয় একটু আপনার কাছে আমি জানতে চাই, এই বেসরকারি খাতে যখন চিকিৎসা সেবাটা দেওয়া হবে তখন মুনাফার বিষয়টি অবশ্যই থাকবে, কিন্তু সেটা কত পর্যন্ত? এটি সেবা না হয়ে আসলে মুনাফাটাই মুখ্য হয়ে যায়, এমন একটি অভিযোগ আমরা শুনি এবং কার্যত সেটা দেখি। এই জায়গাটা কতটা এনশিওর করা সম্ভব? না, আপনি যেগুলো অভিযোগ যেগুলো বললেন আসলে তো সত্য, এটা তো অস্বীকার করার কোনো উপায়ই নাই। এর জন্য তো দায়িত্বটা প্রশাসনকেই নিতে হবে। বিশেষ করে প্রাইভেট ক্লিনিক যেগুলো আছে, সেখানে সরকারের একটা নীতিমালা থাকা দরকার, কোন টেস্ট কত খরচ কিভাবে হয়। এটা যদি না করা হয় তাহলে তো যে যার ইচ্ছা মতো নিচ্ছে, এটা তো সত্যই। সুতরাং আমি মনে করি যে এটা প্রশাসন, স্বাস্থ্য মন্ত্রণালয় বলেন, সরকারের দায়িত্বটা কিন্তু এখানে সবচেয়ে বেশি। কারণ অনেক খরচ, আর প্রাইভেট হসপিটালে অনেক লোক তো যেতেই পারে না, খরচ তো আকাশচুম্বী। একটা ছোটখাটো না অপারেশন বলেন বা অন্য যে কোনো কিছু খরচ কিন্তু, পরীক্ষা নিরীক্ষা এগুলো কিন্তু একটু বেশি আর কি। আমার মনে হয় তার জন্য একটা নীতিমালা দরকার, সমতা আনা দরকার। অন্তত মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে যদি থাকে, তাহলে বোধহয় জনগণ এর সুফল পাবে। বিশেষ করে আরেকটা কথা আমার মনে হয়, আমি অনুরোধ করব যারা প্রাইভেট ক্লিনিক, সব তো তারা অবশ্য ব্যবসায়িক মনোবৃত্তিতে একটু যদি পরিহার করেন কিছুটা হলেও, শুধু মুনাফার জন্যই যদি এটা করেন, তাহলে জনগণ তো এর সুফল পাবেন। আমি তাদেরকে অনুরোধ করব, হ্যাঁ লাভ তো করতেই হবে, তাদের তো চলতে হবে, কিন্তু মুনাফাটা যেন একটু কমায় করেন যদি তারা, তাহলে আমি মনে করি যে এর থেকে জনগণ কিন্তু এই চিকিৎসার সুফল কিন্তু তারা নিতে পারবে আর কি। আর আরেকটা কথা আমার বলা উচিত, শুনতে হয়তো খারাপ শোনা যায়, ডাক্তারদের আমাদের বিরুদ্ধে কিন্তু একটা বদনাম আছে, পার্সেন্টেজ নেয়, বিভিন্ন ল্যাবরেটরি থেকে নেয়, ক্লিনিক থেকে নেয়। এটাও বোধহয় এটা নীতি নৈতিকতার প্রশ্ন আছে। তো আমি মনে করি আমাদের ডাক্তার ভাইদেরকে অনুরোধ করব, এটা যে সবাই করে তা কিন্তু না, অভিযোগটা ঢালাও এটা সত্য, কিন্তু সবাই এটা যে করে তাও ঠিক নয় আসলে। জি আমি মনে করি এই ব্যাপারটাও বোধহয় প্রশাসন বা সরকার বোধহয় একটু নজরদারি জি, করলে, তাহলে আমার এটা থেকে একটু পরিত্রাণ পাওয়া অবশ্যই যাবে বলে আমার মনে হয়। অবশ্যই। অনেক ধন্যবাদ ডক্টর এবিএম আব্দুল্লাহ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। দেশে করোনায় আরও 7 জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে পুরুষ 6 এবং নারী 1 জন। এর মোট প্রাণহানি হলো 27,953 জনের। 836টি ল্যাবে 24 ঘন্টায় 17,135 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 199 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 1.16%। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 15,74,088 জনে। সুস্থ হয়েছেন আরও 192 জন। এই নিয়ে মোট সুস্থ 15,38,198 জন। খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার অনুমতি না দিলে সংসদ থেকে পদত্যাগের হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির সংসদ সদস্যরা।
সকালে সংসদ ভবনের সামনে মানববন্ধন থেকে এই হুঁশিয়ারি দেন তারা। এদিকে বিএনপি চেয়ারপারসনকে বিদেশে পাঠাতে সরকারের কাছে আবেদন করেছে 20 দলীয় জোটের 5 শরিক। সংসদে খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবি জানান বিএনপির সংসদ সদস্যরা। সেটা প্রত্যাখ্যান হওয়ায় রোববার জাতীয় সংসদ ভবনের সামনে মানববন্ধন করেন বিএনপির 6 সংসদ সদস্য। তাদের দাবি 401 ধারায় খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দিতে পারে সরকার। 401 ধারায় অবিলম্বে তাকে বিদেশে যাওয়ার অনুমতি দেয়া হোক, কারণ 401 অপরিসীম ক্ষমতা দিচ্ছে সরকারকে এবং সরকার জানে এই চাইলেই তারা এই ক্ষমতা ব্যবহার করতে পারে। এই সরকার অবৈধভাবে তার সব ক্ষমতা ব্যবহার করে, কিন্তু বৈধভাবে 401-এর ক্ষমতা তারা বেগম খালেদা জিয়ার পক্ষে ব্যবহার করতে রাজি না। বেগম খালেদা জিয়ার যদি অনাকাঙ্ক্ষিত কোনো পরিস্থিতি সৃষ্টি হয়, বাধ্য করবেন না সরকার আমাদেরকে সংসদ থেকে বেরিয়ে যেতে। সংসদে যে ন্যায়সঙ্গত দাবি আমরা করছি, এইটির প্রতি যদি সরকার কর্ণপাত না করেন, আমরা চিন্তা ভাবনা করব সংসদে থাকবো কি থাকবো না। এদিকে খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে স্বরাষ্ট্রমন্ত্রীর মাধ্যমে সরকার প্রধানের কাছে আবেদন করেছে বিএনপি নেতৃত্বাধীন 20 দলীয় জোটের 5 শরিক দল। কল্যাণ পার্টির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সৈয়দ মোহাম্মদ ইব্রাহিমের নেতৃত্বে 5 সদস্যের এই প্রতিনিধি দল রোববার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরে যান। বেগম খালেদা জিয়াকে সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর আবেদন করতে মৌখিকভাবে এবং লিখিতভাবে আমরা এসেছিলাম। সেই লিখিত আবেদন জমা দিয়েছি। তিনারা বলছেন যে এটা একটা মানবিক কারণে দেওয়া যায় কিনা সেই একটা বিবেচনার জন্য তারা একটি পত্র আমার কাছে দিয়ে গিয়েছেন। এটা আমি যথাযথভাবেই আবার যেখানে প্রয়োজন সেখানে পাঠিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পাঠিয়ে দেব। রাজনৈতিক মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে মানবিক বিচারে খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার অনুমতি দেওয়া উচিত বলে মনে করেন 20 দলীয় জোটের নেতারা। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিএনপি চায় খালেদা জিয়া সবসময় অসুস্থ থাকুক, সুস্থ না হোক, যাতে তারা বারবার বলতে পারে বিদেশে পাঠানোর কথা। সকালে রাজধানীর একটি হোটেলে অ্যাডকোর আলোচনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই মন্তব্য করেছেন তথ্য এবং সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বিদেশে পাঠিয়ে দিতে চাচ্ছেন সেটি হচ্ছে প্রশ্ন, নাকি বেগম জিয়া পালাতে চাচ্ছেন, কোনটা সেটি হচ্ছে প্রশ্ন। উদ্দেশ্য আসলে বেগম জিয়ার স্বাস্থ্য ভালো করা নয়। বিএনপি চায় বেগম জিয়া সবসময় অসুস্থ থাক, তাহলে ওনারা সবসময় বলতে পারবেন তাকে বিদেশ পাঠাতে হবে। এটি উদ্দেশ্য, তারা বেগম জিয়ার স্বাস্থ্য নিয়ে। মুক্তিযোদ্ধারা যে দলেরই হোক তাদের সবার সম্মান নিশ্চিত করেছে সরকার, বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে একথা বলেন তিনি। বিশ্বের সাথে সমান তালিয়ে এগিয়ে যাওয়ার যে সক্ষমতা অর্জন হয়েছে তা যেন ব্যাহত না হয় সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে বলেছেন প্রধানমন্ত্রী। সশস্ত্র বাহিনী দিবসে ঢাকা সেনানিবাসের শিখা নির্মাণে মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীরদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মোহাম্মদ আব্দুল হামিদ। শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শহীদদের স্মরণে বিউগলে বাজে করুণ সুর। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পর শ্রদ্ধা জানান সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধান। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে 3 বাহিনীর প্রধানগণ সশস্ত্র বাহিনী বিভাগে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। পরে আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে বীরশ্রেষ্ঠদের উত্তরাধিকারী এবং 75 জন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের সংবর্ধনা দেয়া হয়। গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর অবদান বিজয়কে ত্বরান্বিত করেছে। বর্তমান সরকার মুক্তিযোদ্ধাদের সম্মান ফিরিয়ে এনেছে বলেন তিনি। তাদের যে সম্মান প্রকৃতপক্ষে 75-এর 15ই আগস্টে জাতির পিতাকে হত্যা পর হারিয়ে গিয়েছিল, সেই সম্মানটা আবার যেন ফিরে আসে আমরা তার ব্যবস্থা নিয়েছি এবং সেভাবেই আমরা চেষ্টা করেছি যে যেখানেই থাকুক, যে দলেই থাকুক না কেন, মুক্তিযোদ্ধা হিসেবেই তারা সম্মান পাবে। আমরা সেই পদক্ষেপটা নিয়েছি। বঙ্গবন্ধুর দেয়া প্রতিরক্ষা নীতিমালা অনুযায়ী আধুনিক যুগোপযোগী সশস্ত্র বাহিনী গড়ে তুলতে কাজ করছে সরকার, জানান প্রধানমন্ত্রী। বিশ্বের সঙ্গে তাল রেখে এগিয়ে যাবার যে সক্ষমতা দেশ অর্জন করেছে তা অক্ষুণ্ণ রাখার আহ্বান জানান শেখ হাসিনা। কাজে এই সকল মানুষের সম্মিলিত প্রচেষ্টায় অর্জিত স্বাধীনতা
এটা কখনো ব্যর্থ হতে পারে না। কাজে বাংলাদেশ উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে উঠবে। বাংলাদেশকে বিশ্ব মর্যাদায় আমরা আজকে নিয়ে এসেছি, এই মর্যাদা ধরে রেখে বাংলাদেশ এগিয়ে যাবে। এছাড়া সেনা, নৌ ও বিমান বাহিনীর মোট ৮ সদস্যকে 2020-21 সালের শান্তিকালীন পদক দেয়া হয়। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাংলাদেশের বিপক্ষে ম্যাচে পাকিস্তানকে সমর্থন করা দুর্ভাগ্যজনক। পাকিস্তানকে সমর্থনকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। নাগরিকের জন্য এটি শোভন নয় বলেও মন্তব্য করেন তিনি। শুক্রবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বাংলাদেশ পাকিস্তান ম্যাচে পাকিস্তান ক্রিকেট দলকে সমর্থন জানিয়ে তাদের পতাকা প্রদর্শন করেন কয়েকজন বাংলাদেশি। মাঠের বাইরে পাকিস্তানের জার্সি গায়ে এক বাংলাদেশি যুবকের স্লোগানের ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। খেলার সময় বাংলাদেশের বিপক্ষে গিয়ে পাকিস্তানের প্রতি এই সমর্থন জন্ম দিয়েছে বিতর্কের। পাকিস্তান জিন্দাবাদ। রোববার সচিবালয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরকে স্বাধীন বাংলা ফুটবল দলের জার্সি হস্তান্তর অনুষ্ঠানে আসে এই প্রসঙ্গ। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক জানান, বাংলাদেশের বিপক্ষে ম্যাচে যারা পাকিস্তানকে সমর্থন জানিয়েছেন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তারা বাংলাদেশের নাগরিক কিনা বা কারা আমি ঠিক জানি না। সরকার পরীক্ষা নিরীক্ষা করে দেখবে এবং আইনানুগ ব্যবস্থা অবশ্যই দেখবে। বাংলাদেশের বিপক্ষে ক্রিকেট ম্যাচে পাকিস্তানকে সমর্থন করা নাগরিকদের জন্য শোভন নয় বলে মন্তব্য করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। এটা দুর্ভাগ্যজনক যদি কেউ করে থাকে, কারণ একটা টিমকে যে কেউ সাপোর্ট করতে পারে, কিন্তু বাংলাদেশের সাথে খেলার দিন অন্য টিমকে সাপোর্ট করা একটা দেশপ্রেমিক নাগরিকের জন্য নিঃসন্দেহে কারোর কাছে এটা শোভনীয় মনে হবে না। তো এই কবি অনেক আগেই কয়েকশো বছর আগে বলেছে, যে জন বঙ্গেতে জন্মে হিংসে বঙ্গবাণী, সেজন কাহার জন্ম নির্ণয় নও জানি। এর আগে মিরপুরে অনুশীলনের সময় জাতীয় পতাকা উড়িয়ে বিতর্কের জন্ম দেয় পাকিস্তান ক্রিকেট দল। হাসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সাংবাদিক রিশাদ হুদার ওপর হামলা মামলায় ধানমন্ডি থানার সাবেক ছাত্রলীগ নেতা নাজিম আহমেদ বাবুর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত। দুপুরে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আসাদুজ্জামান নূর এ আদেশ দেন। গতকাল রাজধানীর আজিজ সুপার মার্কেটের পাশের রাস্তায় রিশাদ হুদাকে মারধর করে নাজিম। সড়কে সাইড দিতে মোটরসাইকেলের হর্ন বাজানোর জেরে রিশাদের উপর হঠাৎ হামলা চালায় নাজিম ও তার 4 সহযোগী। পরে বিষয়টি মীমাংসার কথা বলে আজিজ সুপার মার্কেটের 4র্থ তলায় মালিক সমিতির অফিসে নিয়ে যাওয়া হয় রিশাদকে। সেখানে পুলিশের সামনে আবারও মারধর করে নাজিম ও তার সহযোগীরা। পরে রিশাদকে উদ্ধার করে নাজিমকে আটক করে পুলিশ। এ ঘটনায় রাতেই শাহবাগ থানায় নাজিম, তানভীর, ইউসুফ, ইকবাল সহ অজ্ঞাতনামা আরও 15 জনকে আসামি করে মামলা করেন রিশাদ হুদা। তিনি বেসরকারি টেলিভিশন চ্যানেল ইন্ডিপেন্ডেন্ট টিভির জ্যেষ্ঠ প্রতিবেদক। সহযোগীরা আছে 15-20 জন, তারা এসে পুলিশের উপস্থিতি সেখানে তার উপর আক্রমণ করে। এটা যেহেতু 307 ধারার মামলা, মানে অ্যাটেম্প টু মার্ডার এবং গুরুতর আঘাতের মামলা এবং জনজীবন বিঘ্নিত করার একটা বিষয় এখানে আছে, সেই জন্য সামগ্রিক বিষয় বিবেচনায় বিজ্ঞ আদালত জামিনের আবেদন নামঞ্জুর করেছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অপসারিত কাউন্সিলর একে এম মোমিনুল হক সাইদ সহ 9 জনের বিরুদ্ধে অর্থ পাচার মামলার বিচার শুরু হয়েছে। ঢাকার 10 নম্বর বিশেষ জজ আদালতের বিচারক নজরুল ইসলাম আসামিদের অব্যাহতির আবেদন নাকচ করে অভিযোগ গঠনের আদেশ দিয়েছেন। মতিঝিল থানায় করা মামলায় 15 ডিসেম্বর সাক্ষ্য গ্রহণের দিন ঠিক করা হয়েছে বলে জানান সহকারী পাবলিক প্রসিকিউটর মাহবুবুল হাসান। মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের ডিরেক্টর ইনচার্জ এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক লোকমান হোসেন ভূঁইয়া, বহিষ্কৃত যুবলীগ নেতা ইসমাইল চৌধুরী সম্রাটের সহযোগী এনামুল হক আরমান সহ এই মামলায় আসামি 9 জন। সমন্বিত 5 ব্যাংকের নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে বুয়েটের শিক্ষক ডক্টর নিখিল রঞ্জন ধরকে সব দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সন্ধ্যায় এ বিষয়ে তদন্তে বুয়েটের উচ্চ পর্যায়ের কমিটি গঠন হচ্ছে বলে জানায় তারা। বুয়েটের ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত নিখিল রঞ্জন ধর। আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নিয়োগ পরীক্ষার কাজে সম্পৃক্ত ছিলেন তিনি। সমন্বিত 5 ব্যাংকের নিয়োগ পরীক্ষা সহ
প্রতিবার চাকরির পরীক্ষার প্রশ্নপত্র ছাপা হওয়ার পর তিনি 2 সেট সঙ্গে নিয়ে যেতেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়। 17 নভেম্বর রাতে রাজধানীর দক্ষিণখান এলাকা থেকে গ্রেপ্তার করা হয় এই চক্রের অন্যতম হোতা দেলোয়ার পারভেজ ও রবিউলকে। জিজ্ঞাসাবাদে দেলোয়ারের দাবি, প্রতিবার প্রশ্ন ছাপা হওয়ার পর তিনি 2 সেট করে প্রশ্ন বুয়েটের শিক্ষক নিখিল রঞ্জনের ব্যাগে তুলে দিতেন। জাপানি 2 শিশু জেসমিন মালিকা এবং লাইলা লিনা বাবা ইমরান শরীফের হেফাজতেই থাকবে, আদেশ দিয়েছে হাইকোর্ট। তবে বছরে 3 বার 10 দিন করে বাংলাদেশে এসে তাদের মা নাকানো এরিকো শিশুদের সঙ্গে থাকার সুযোগ পাবেন। বিচারপতি এম ইনায়েতুর রহিম এবং বিচারপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের বেঞ্চ এই আদেশ দিয়েছেন। জাপানি চিকিৎসক নাকানো এরিকো তার 2 মেয়ে জেসমিন মালিকা ও লাইলা লিনাকে জিম্মায় নিতে 19 আগস্ট রিট করেছিলেন হাইকোর্টে। একই সঙ্গে বাবা ইমরান শরীফও রিট করেন ছোট মেয়েকে বাংলাদেশে আনার নির্দেশনা চেয়ে। রোববার বিকালে শিশুরা কার হেফাজতে থাকবে সে বিষয়ে ভার্চুয়ালি আদেশ দেয় হাইকোর্ট। শিশুদের সঙ্গে 4 বার খাস কামরায় কথা বলে ও আইনজীবীদের মতের ভিত্তিতে তাদের বাবার হেফাজতে থাকার আদেশ দিয়েছে হাইকোর্ট। 10 দিন করে মা বাংলাদেশে আসতে পারবে, এসে বাচ্চাদের সঙ্গে থাকতে পারবে। বছরে 3 বার এই সমস্ত খরচ বহন করবে বাবা। আপনার মাসে 2 বার 2 সপ্তাহে উইকলি ভিডিও কল করবে মার সঙ্গে। বাচ্চারা কোথায় থাকতে চান, কোথায় বাচ্চারা ভালো থাকতে চান, সুস্থ থাকতে চান, স্বাভাবিক থাকতে চান, এটা বাচ্চারা বেছে নিয়েছে। আমরা আজকাল চাইল্ড রাইটসের কথা বলি, চাইল্ড রাইটস যদি হয় এটা বড় একটা এক্সাম্পল। এছাড়া গত কয়েক মাসে এরিকোর বাংলাদেশে আসা যাওয়া থাকা খাওয়ার খরচ বাবদ 10 লাখ টাকা 7 দিনের মধ্যে দিতে হবে ইমরানকে। তবে লিখিত আদেশ পাওয়ার পর এ বিষয়ে আপিল হবে কিনা সে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান এরিকোর আইনজীবী। বাবা মার দ্বন্দ্ব কমে যাক, এটাই আমরা সবাই চেয়েছিলাম। তারপরেও আদালতে গড়িয়েছে, বাচ্চাদের কাস্টডির ব্যাপারে একটি আদেশ হয়েছে, মামলাটি এখনো নিষ্পত্তি হয়নি। এই জন্য পরবর্তী পদক্ষেপ লিখিত আদেশ পাওয়ার পরেই আমরা আপনাদেরকে জানাবো। এদিকে জাপানে থাকা তৃতীয় সন্তানকে বাংলাদেশে আনতে ইমরানের করা আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট। জন্মসূত্রে জাপানি, বাবার সূত্রে বাংলাদেশি সন্তানদের জিম্মা নিয়ে এটি দেশের আদালতে প্রথম রায়। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাসে অর্ধেক ভাড়া দিতে চাওয়ায় বদরুন্নেসা কলেজের ছাত্রীকে ধর্ষণের হুমকি দেওয়া বাস চালক ও তার সহকারীকে গ্রেপ্তার করেছে র্যাব। রোববার সন্ধ্যায় র্যাব জানায়, শিক্ষার্থীকে হুমকি দেওয়ার অভিযোগে ঠিকানা পরিবহন বাসের চালক মোহাম্মদ রুবেল ও হেলপার মেহেদি হাসানকে আটক করা হয়েছে। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে তাদের আটক করা হয়। এর আগে রোববার সকালে পুরান ঢাকার বকশীবাজার মোড়ে সড়ক অবরোধ করে সহপাঠীকে ধর্ষণের হুমকি দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ করেছেন কয়েকশো শিক্ষার্থী। তাদের অভিযোগ, শনিবার ঠিকানা পরিবহনের একটি বাসে বদরুন্নেসা কলেজের উচ্চ মাধ্যমিকের এক শিক্ষার্থী অর্ধেক ভাড়া দিতে চাইলে তাকে ধর্ষণের হুমকি দেন বাস চালকের সহকারী। বিক্ষোভে অংশ নেওয়ার শিক্ষার্থীরা বলেন, অনেক বাস ছাত্রী দেখলে দরজা বন্ধ করে রাখে, হাফ ভাড়া দিতে চাইলে বাস থেকে নামিয়ে দেয়। আমাদের দাবি মানতে হবে, প্রত্যেকটা বাসে হাফ পাস করতে হবে, প্রত্যেকটা শিক্ষার্থীর সাথে ভালো ব্যবহার করতে হবে, শিক্ষার্থীদের হাফ ভাড়া নিশ্চিত করতে হবে, শিক্ষার্থীদের সাথে হয়রানিমূলক আচরণ বন্ধ করতে হবে। সংবাদের এই পর্যায়ে খেলার খবর জানাচ্ছি শিরোনামগুলো। পাকিস্তানের বিপক্ষে কাল টাইগারদের হোয়াইট ওয়াশ এড়ানোর মিশন, ব্যাটারদের দায়িত্ব নেওয়ার তাগিদ রিয়াদের, খেলছেন না মুস্তাফিজ। রুমানা নৈপুণে নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাইয়ে শুভ সূচনা বাংলাদেশের, পাকিস্তানের বিপক্ষে টাইগার্সদের জয় 3 উইকেটে। হোয়াইট ওয়াশ এড়ানোর লক্ষ্যে একাদশে একাধিক পরিবর্তন নিয়ে তৃতীয় টি20তে নামবে বাংলাদেশ, খেলছেন না মুস্তাফিজ। ব্যাটসম্যানদের দায়িত্ব নেওয়ার তাগিদ অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদের। অন্যদিকে পাকিস্তান অধিনায়কের লক্ষ্য দলকে জয়ের পথে রাখার পাশে নিজে রান করা। মিরপুরের শেষ টি20 শুরু কাল দুপুর 2টায়। দুই দলের দুই রকম বিশ্রাম। সিরিজ জিতে ফুরফুরে বাবর আজমের দল, অন্যদিকে মাঠ ও মাঠের বাইরে ছন্ন ছাড়া বাংলাদেশ। শুনশান মিরপুর স্টেডিয়াম যেন শূন্যতার প্রতিমূর্তি। তৃতীয় টি20-র আগে দুই দলই হোটেল বন্দি, তবে উইকেটের কাজ চালিয়ে গেছেন কিউরেটর গামিনী। যদিও কি সেই কাজ, বুঝে ওঠা কঠিন। মিরপুরের উইকেটে রান করা যেন পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ। বোলিং লাইন আপ নিয়ে চিন্তা ছিল না,
এখন সেখানেও দুশ্চিন্তা। দুই ভরসা মুস্তাফিজ শরীফুল ইনজুরিতে, ফলে দীর্ঘদিন পর পেসার কামরুল ইসলাম রাব্বিকে দলে নেওয়া হয়েছে। একই অবস্থা পারভেজ ইমনের। ওপেনিং সংকটের শেষ সমাধান তিনি কিনা সময় বলে দেবে। দলের সবচেয়ে বেশি এলোমেলো যেন নির্বাচকদের সিদ্ধান্ত। হুটহাট সিদ্ধান্তে কাজের কাজ কিছুই হচ্ছে না। ক্যাপ্টেন মাহমুদুল্লাহর অধিনায়কত্বও ঠিকঠাক হচ্ছে না। বোর্ডে রান দিতে পারছেন না ব্যাটসম্যানরা। ক্যাচ ফসকানো যেন নিয়মিত ঘটনা। সবশেষ বোলিং পরিবর্তনে মুন্সিয়ানা দেখাতে ব্যর্থ টি-20 অধিনায়ক। তারপরেও শেষটা ভালো হোক চাওয়া মাহমুদুল্লাহর। প্রতি ম্যাচ থেকেই ইতিবাচক কিছু নিতে হয়। আমাদের বোলাররা ভালো করছে, তবে ম্যাচ জয়ের মতো রান আসছে না। ব্যাটসম্যানদের দায়িত্ব নিতে হবে ম্যাচ জয়ে। পাকিস্তান বিশ্বকাপের ফর্ম ধরে রেখে সিরিজ নিশ্চিত করে ফেলেছে এক ম্যাচ আগেই। অধিনায়ক বাবর আজম ফর্ম হারিয়েছেন বাংলাদেশে এসে। ছন্দে ফেরার আশা শেষ ম্যাচে। অনেক সময় পরিকল্পনা করে বাস্তবায়ন করা যায় না, আমার তেমনই হচ্ছে। পার্ট অফ দ্য গেম এটা। চেষ্টা করছি ভুল শুধরাতে, আশা করি পরের ম্যাচে রান পাবো। মিরপুরের উইকেটে চরিত্রে বড়সড় পরিবর্তন কখনোই সম্ভব নয়। তাই তো শেষ ম্যাচেও লড়াইটা হবে বোলারদের মধ্যে। মাঝারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শুধু বাংলাদেশি ব্যাটাররাই নয়, মিরপুরের উইকেটে রানের জন্য ধুঁকছে পাকিস্তানের ব্যাটাররাও। তাই কাঠগড়ায় শেরে বাংলার উইকেট। এজন্য কিউরেটর গামিনী ডিসিলভার দোষ দেখছেন বিসিবির সাবেক কিউরেটর বদিউল আলম খোকন। বলছেন ভালো মানের উইকেট তৈরি করতে পারছেন না এই লঙ্কান। এই তো কয় মাস আগে ব্যাক টু ব্যাক সিরিজ জিতেছিল বাংলাদেশ। অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড বধে আসল রহস্য ছিল শেরে বাংলার উইকেটে। স্লো উইকেটে বোকা বনেছে ব্যাটাররা, ফায়দা তুলেছে স্বাগতিক বোলাররা। কিন্তু বিশ্বকাপে ভরাডুবিতে সরব হয় বিসিবি। শোনা যাচ্ছিল পাকিস্তানের বিপক্ষে হবে স্পোর্টিং উইকেট, কিন্তু টানা 2 ম্যাচে উইকেটের আচরণ পরিবর্তন হয়েছে কি? চেনা কন্ডিশনে 2 ম্যাচে টস জিতে বোর্ডে বড় সংগ্রহ দাঁড় করাতে পারেনি বাংলাদেশ। দায়টা নাইম সাইফদেরই, কিন্তু ছোট্ট টার্গেট তারা সহজ হয়নি পাকিস্তানের জন্য। কেউই রান করবে না সেটা তো হতে পারে না। 1-2 ব্যাটসম্যানের খারাপ সময় যেতে পারে, যে আসবে তারই খারাপ সময়, এটা তো হতে পারে না। আমার কাছে মনে হচ্ছে না, আই এম শিওর যে এটা পিচেরই কোনো একটা সমস্যা, বা ভালো পিচ আমরা দিতে পারছি। অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের বিপক্ষে স্লো উইকেট তৈরিতে তখনকার আবহাওয়াকে দায়ী করেছিল অনেকে, কিন্তু বছরের এ সময় এসেও স্পোর্টিং উইকেট করা অসম্ভব ছিল না। এজন্য কিউরেটর গামিনী দায় এড়াতে পারবেন কি? নাম্বার অফ ম্যাচেস যদি বেশি হয়, ডেফিনেটলি উইকেট উপরে একটা প্রেশার পড়ে। মিরপুরে তো উইকেট অনেকগুলো আছে। আমার কাছে মনে হয় যিনি প্রিপেয়ার করেন উইকেটটা, কিউরেটরকে আমি এই জায়গাটায় কিউরেটরকে আমি কাট করে দাঁড় করাবো, সে হয়তো প্রপার ট্রিটমেন্টটা করতে পারছে না। নামে টি-20, কিন্তু 20 ওভারের উন্মাদনা নেই মিরপুরে। 18 মাস পর শেরে বাংলায় ফিরেছে দর্শক, কিন্তু উপভোগের উপলক্ষ নেই। শীতের বিকেলে টি-20-র ঝাঁঝ ফেরাতে স্পোর্ট উইকেট বানানোর বিকল্প নেই। তো আমরা যখন উইকেটটা তৈরি করি, কিন্তু এটা কিন্তু একটা বেসিক আইডিয়া আছে যে এই জিনিসগুলো দিতে হবে। তারপরে টোটালটাই ডিপেন্ড করে কিউরেটরের উপর, সে ম্যাচের জন্য কিভাবে প্রিপেয়ার করছে। সো আপনি যদি প্রিপারেশনটা ভালো করেন, ডেফিনেটলি উইকেটের বিহেভিয়ার ভালো থাকবে। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-20-তে আফিফ হোসেনকে বল ছুড়ে মেরে জরিমানা গুনলেন শাহিন আফ্রিদি। ইনিংসের তৃতীয় ওভারে আফিফ ক্রিজ থেকে বের না হলে ইচ্ছাকৃতভাবে বল ছুড়ে মারেন আফ্রিদি, যা আইসিসির আচরণবিধি লঙ্ঘন। এই জন্য আফ্রিদির ম্যাচ ফির 15% কেটে নেওয়া হয়েছে। সেই সাথে একটি ডিমেরিট পয়েন্টও যোগ হয়েছে এই পেসারের খাতায়। আইসিসির এই সিদ্ধান্ত শাহিন আফ্রিদি মেনে নেওয়ায় কোনো শুনানির প্রয়োজন হয়নি। বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে ঢাকায় পাকিস্তানের 14 ক্রিকেটার। রোববার বিকেলে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা। সোমবার শেষ টি-20 শেষে দেশে ফিরে যাবেন পাকিস্তানের টি-20 ক্রিকেটাররা। এর মধ্যে টেস্ট খেলার জন্য থেকে যাবেন অধিনায়ক বাবর আজম সহ অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান, স্পিন অলরাউন্ডার মোহাম্মদ নওয়াজ সহ 2 পেসার হাসান আলী ও শাহিন শাহ আফ্রিদি। শুক্রবার চট্টগ্রামে হবে প্রথম টেস্ট। দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু 4 ডিসেম্বর মিরপুরে।
ঘরের মাঠে যখন পাকিস্তানের কাছে নাস্তানুবাদ রিয়াদরা, তখন খুশির খবর বয়ে আনলো নারী ক্রিকেট দল। ওয়ানডে বিশ্বকাপের বাছাই পর্বে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে 3 উইকেটে হারিয়েছে নিগার সুলতানার দল। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। নাহিদা ঋতুমনির বোলিং তোপে শুরু থেকে চাপে ছিল পাকিস্তান। তবে পাকিস্তানকে চ্যালেঞ্জিং টোটাল এনে দেয় আলিয়া নিদার 137 রানের জুটি। 202 রানের টার্গেটে ব্যাট করতে নেমে দলীয় 10 রানে মুর্শিদার উইকেট হারায় বাংলাদেশ। এরপর ফারজানার 45 আর শারমিনের 31 রান টাইগ্রাসদের জয়ের ভিত গড়ে দেয়। এই দুজন ফিরে গেলে হাল ধরেন রুমানা আহমেদ। তার অপরাজিত 50-তে জয় তুলে নেয় বাংলাদেশ, আর সেই সাথে ম্যান অব দ্য ম্যাচ হন রুমানা। দীর্ঘ 2 দশকের ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানলেন তুষার ইমরান। ঘরোয়া ক্রিকেটকে বিদায় বলেছেন ঘরোয়া ক্রিকেটের এই কিংবদন্তি। শেষ বেলায় জাতীয় দলে নিয়মিত হতে না পারার আক্ষেপের কথা জানিয়েছেন ক্রিকেটের সাথে থাকার কথা। বিসিবি থেকে প্রস্তাব পেলে কাজ করতে চান দেশের ক্রিকেটের উন্নতিতে। 21 বছরের পথ চলার সমাপ্তি। বিদায় সংবর্ধনা মঞ্চের ছোট্ট পথটাও যেন বহু দূরের পথ। জাতীয় লিগটা শুরু করেছিলেন ক্রিকেট দ্রুত ছাড়তে হবে সেই ভাবনা নিয়েই। 12,000 রানের ল্যান্ডমার্কে সামনে রেখে ছুটছিলেন। 28 রান দূরত্বে এসে পড়লেন ইনজুরিতে। বুঝে গেলেন আর হবে না, তাই দেরি না করে অন্যকে জায়গা করে ইতি টানলেন বর্ণাঢ্য কেরিয়ারের। আন্তর্জাতিক ক্রিকেটের ছোট্ট কেরিয়ারের পাশে তুষার ছিলেন ঘরোয়া ক্রিকেটের রাজা। 23 থার্ড এনসিএল হচ্ছে ফার্স্ট ক্লাস ক্রিকেট। আমি 22টাতে পার্টিসিপেট করেছি। আমি হয়তো এক্সাম্পল সেট করে দিয়ে গেলাম। আমার কাছে আশা থাকবে নেক্সট জেনারেশন যারা আসে তারা যেন লম্বা টাইম সার্ভিস দিতে পারে। অ্যাটলিস্ট ন্যাশনালি তো সবাই খেলে না, ডোমেস্টিক ক্রিকেটটা যেন ভালোভাবে খেলে। লিস্ট এতে 2000 সালে অভিষেকের পর ঘরোয়াতে একের পর এক রেকর্ড করেছেন। সর্বোচ্চ 11,972 রান তার নামের পাশে, যার আশেপাশে এখন কেউ নেই। সর্বোচ্চ 32 সেঞ্চুরি আর 63 হাফ সেঞ্চুরিও তুষারের। এত কিছুর পরেও আক্ষেপটা সেই জাতীয় দল নিয়ে। দেশের হয়ে খেলেছেন 6 টেস্ট আর 41 ওয়ানডে, যার সবশেষটা সেই 2007 সালে। 2007-18-এ যখন কথা উঠেছিল যে আমাকে টেস্ট ম্যাচ খেলানো হবে, আমার কাছে মনে হয় যে আর্লিয়েস্ট এজে আমার যে ডেবুটা হয় টেস্ট ম্যাচে, সেখানে বেশি ভালো পারফরমেন্স করতে পারিনি। অ্যাভারেজটা খুব কম ছিল, এই জন্য হয়তো বা সেকেন্ড টাইমে আমাকে সুযোগ দেওয়া হয়নি। অবসরের আগেই শেখ জামাল একাডেমির হেড কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন। জীবনের বাকি সময়ও থাকতে চান ক্রিকেটের সাথে। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। হৃদযন্ত্রের জটিলতায় সব ধরনের ফুটবল থেকে অবসর নিতে যাচ্ছেন আর্জেন্টাইন ফুটবল তারকা সার্জিও আগুয়েরো। মাত্র 33 বছর বয়সে কঠিন সিদ্ধান্ত নিতে হচ্ছে তাকে। ম্যানচেস্টার সিটিতে 1 দশক কাটানোর পর চলতি মৌসুমে বার্সেলোনায় যোগ দেন আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ খেলায় তারকা। কিন্তু 30 অক্টোবর আলাভেসের বিপক্ষে বুকে ব্যথা অনুভব করায় ছিটকে পড়েন। সুস্থ হতে 3 মাস বিশ্রামের কথা জানানো হয় ক্লাবের পক্ষ থেকে। তবে এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি আগুয়েরো। বিষয়টি নিশ্চিত করেছেন স্প্যানিশ গণমাধ্যম। আগামী সপ্তাহের মধ্যে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে নিজের অবসরের বিষয়ে কথা বলবেন আগুয়েরো। দেশের বিনিয়োগ সম্ভাবনা কাজে লাগাতে নীতি সংস্কার এবং ব্র্যান্ডিংয়ের পরামর্শ দিয়েছেন বিদেশি কূটনীতিক ও ব্যবসায়ীরা। বিদেশি বিনিয়োগ বাড়াতে সরকার প্রয়োজনীয় নীতি গ্রহণে কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। রোববার রাজধানীর এক হোটেলে ফরেন ইনভেস্টর্স চেম্বারের এক গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এসব কথা বলেন বক্তারা। গত এক যুগে দেশের জিডিপির আকার কয়েক গুণ বড় হয়েছে। বাড়তি বিনিয়োগ, রপ্তানি, কর্মসংস্থানের মাধ্যমে 2030 সালে মধ্যম আয় আর 2041 সালে উন্নত দেশ হওয়ার লক্ষ্য সরকারের। গবেষণা বলছে সে লক্ষ্য পূরণের জিডিপির অনুপাতে বিনিয়োগ 29.9 থেকে বাড়িয়ে নিতে হবে 46.9%, যেখানে বেসরকারি বিনিয়োগ হতে হবে জিডিপির 36.3% আর বিদেশি 3%। বাংলাদেশ এশিয়ার দ্রুত বর্ধনশীল অর্থনীতি। এ শক্তিকে কাজে লাগিয়ে বিনিয়োগের হার বাড়াতে নীতি সংস্কারের তাগিদ দেন বিদেশি কূটনীতিকরা। ব্যবসার জন্য দীর্ঘমেয়াদী, স্থিতিশীল এবং সহজ নীতি কাঠামো চায় বিনিয়োগকারীরা। বাংলাদেশের উচিত এই বিষয়কে গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় সংস্কার চালিয়ে যাওয়া। এই দেশে ব্যবসা করা বিদেশিরা ব্যবসার পরিবেশ নিয়ে সন্তুষ্ট হলে তারাই বিনিয়োগকারী আকর্ষণে ইতিবাচক ভূমিকা রাখবে।
আগামী সম্ভাবনা বিবেচনা করে এগ্রো বিজনেস, ডিজিটাল অর্থনীতি, সবুজ অর্থায়নকে গুরুত্ব দিয়ে ফরেন ইনভেস্টর্স চেম্বারের গবেষণা প্রতিবেদনকে সময়োপযোগী বলছেন নীতি নির্ধারকরা। বিনিয়োগকারীরা আমাদের জমি, নীতি কাঠামো এবং অন্যান্য সুযোগ সুবিধা যাচাই করতে পারে। আমরা নীতি সংস্কারে জোর দিচ্ছি, আমলাতান্ত্রিক জটিলতাও কমানোর চেষ্টা করছি। সরকার বিদেশি বিনিয়োগকে গুরুত্ব দিয়ে লক্ষ্যমাত্রা ঠিক করেছে। সে অনুযায়ী রোড শো সহ বিভিন্ন ব্র্যান্ডিং এর কাজ চলছে। বিশ্বব্যাংক সহজে ব্যবসা সূচক প্রকাশ না করলে প্রয়োজনীয় সংস্কার চলমান থাকবে। এলডিসি গ্র্যাজুয়েশনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে উদ্যোগ নেওয়া হয়েছে। বিনিয়োগ বাড়াতে সরকারের সাথে নিবিড়ভাবে কাজ করতে চায় ফরেন ইনভেস্টর্স চেম্বার। তাদের প্রত্যাশা নীতি সংস্কারের সুফল মাঠ পর্যায়েও কার্যকর হবে। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আইপিটিভি এবং ভুঁইফোর অনলাইন মিডিয়া অপপ্রচারের হাতিয়ার বলে মনে করেন টেলিভিশন চ্যানেল মালিকদের সংগঠন অ্যাডকোর সভাপতি অঞ্জন চৌধুরী। একে প্রতিরোধের আহ্বান জানিয়ে অ্যাসোসিয়েশন অব টেলিভিশন ওনার্সের এক আলোচনায় টেলিভিশন শিল্পকে বাঁচাতে পে চ্যানেল করার দাবিও জানানো হয়েছে। বিশ্ব টেলিভিশন দিবস উপলক্ষে রোববার রাজধানীর এক হোটেলে বাংলাদেশের টেলিভিশন চ্যানেলের বিকাশ শীর্ষক আলোচনা সভা। এতে যোগ দিয়ে গণমাধ্যম কর্মীদের সুরক্ষায় সংগঠনের ভাবনা তুলে ধরেন ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের চেয়ারম্যান। গণমাধ্যম কর্মী আইন একটি অনেক আগে প্রণয়ন করা হয়েছে, ক্যাবিনেটে অ্যাপ্রুভাল হয়েছে, কিন্তু সেই আইনটা আজ পর্যন্ত পাস হচ্ছে না। জাতীয় সম্প্রচার আইন একই সঙ্গে পাস হয়েছে ক্যাবিনেটে, একই সঙ্গে ঝুলে আছে। এই দুটো আইন খুব দ্রুত যাতে পাস হয়। পরে টেলিভিশন শিল্পের সংকট ও সম্ভাবনার কথা তুলে ধরেন সংগঠনের সভাপতি। আমাদের জন্য দাবি এই যে শুধু লাইসেন্স আছে দেশে এমন টিভি চ্যানেল সমূহ আইপি প্রোটোকল ব্যবহার করতে পারবে। আমরা আশা করছি যে সরকার অনুমোদনহীন অনিবন্ধিত আইপি টিভি বন্ধ করবে, কারণ অনুমোদনহীন এসব টিভি সমাজ, দেশ ও রাষ্ট্রের জন্য ভয়ঙ্কর পরিস্থিতি বয়ে নিয়ে আসতে পারে। টেলিভিশন শিল্পের চলমান অবস্থা নিয়ে বক্তব্য রাখেন অ্যাডকোর জ্যেষ্ঠ সহসভাপতি। ডিজিটালাইজেশন হবে আমাদের পে চ্যানেলের একটি প্রথম পদক্ষেপ, এবং পে চ্যানেল যদি হতে পারে তাহলে আমাদের এই টেলিভিশন চ্যানেলগুলো আর্থিকভাবে অনেকটাই তারা স্বাবলম্বী হতে পারবে। আলোচনায় অংশ নিয়ে গণমাধ্যমে প্রচারিত সংবাদ সমাজে কতটা প্রভাব ফেলে তা ভেবে সংবাদ পরিবেশনের তাগিদ দেন তথ্যমন্ত্রী। জানান ক্লিন ফিড নিশ্চিতের পর এখন বিদেশি বিজ্ঞাপন ডাবিং করে প্রচার বন্ধ করার কাজ চলছে। এই কেবল অপারেটিং সিস্টেমটাকে ডিজিটালাইজ করতে পারলে পরে তখন পে চ্যানেল হিসাবে যে কেউ আত্মপ্রকাশ করতে পারবে। আইন প্রণয়ন একটি জটিল প্রক্রিয়া, এটি চূড়ান্ত পর্যায়ে আছে। আমরা আশা করছি খুব সহসা পার্লামেন্টে এটি পৌঁছাতে পারব গণমাধ্যম কর্মী, এবং এটি হলে পরে তাহলে গণমাধ্যমের সাথে যারা সংশ্লিষ্ট, অর্থাৎ টেলিভিশনের সাথে যারা সংশ্লিষ্ট, সম্প্রচার মাধ্যমের সাথে যারা সংশ্লিষ্ট, তাদের আইনি সুরক্ষা প্রতিষ্ঠা করা সম্ভবপর হবে। সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ে সরকার কাজ করছে জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, এ মাধ্যমকে দায়িত্বশীল ও নিয়ন্ত্রণে প্রেস কাউন্সিলও কাজ করতে পারে। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাজারে সব জিনিসপত্রের দামই চড়া, তাই কিছুটা কম দামে সয়াবিন তেল, ডাল, চিনি কিনতে শেষ ভরসা টিসিবির ট্রাক। কিন্তু সেখানেও রয়েছে সংকট, পণ্য পেতে অপেক্ষা করতে হচ্ছে দীর্ঘ সময়। তারপরেও শিগগিরই পণ্য সরবরাহ বাড়াবে না টিসিবি। রাজধানীর ফার্মগেটে প্রথমবার টিসিবির ট্রাক থেকে পণ্য কিনতে এসেছেন স্কুল শিক্ষিকা সেলিন রোজারিও। বাজারে দাম বেশি, তাই এখানে এসেছেন। এর আগে 2 দিন এসে দীর্ঘ সময় অপেক্ষা করে ফিরে গেছেন। আমি একজন স্কুল টিচার, এখন স্কুলেরও অবস্থা খারাপ, তাই ভাবলাম এখান থেকে নিলে দোকানে থেকে তো কিছুটা সেভ হবে। আমি আরো 2-1 দিন আসছি, কিন্তু আমি সিরিয়ালেই ঢুকতে পারি না। টিসিবির ট্রাকে প্রতি লিটার সয়াবিন তেল কেনা যাচ্ছে 110 টাকায়, ডালের কেজি 60 টাকা, চিনি 55 আর পেঁয়াজ মিলছে 30 টাকা কেজি দরে। সম্প্রতি টিসিবি পণ্যের কিছুটা দাম বাড়ালেও সকাল থেকে ভিড় করেন ক্রেতারা। বাজারে অনেক উগ্রগতির, বাজারটা সরকার নিয়ন্ত্রণ করলে আমাদের জন্য অনেক ভালো হবে। ব্যবসায়ীদের স্বার্থ দেখি, জনগণের স্বার্থ তো দেখা যায় না। আমরা কিন্তু প্রতিনিয়ত দিয়ে যাচ্ছি যাতে মানুষ যারা একটু সীমাবদ্ধতার মধ্যে আছে তারা যাতে এই ভর্তুকি মূল্যের পণ্যটা পায় এবং তারা যাতে একটু সাশ্রয়ী হয়। ব্যাপক চাহিদা থাকলেও আপাতত পণ্য সরবরাহ বাড়াবে না টিসিবি। সংস্থাটি জানায় রোজার চাহিদা বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই মুহূর্তে আমাদের বিক্রি বাড়ানোর আর কোনো পরিকল্পনা নাই, কারণ সামনে রমজান এবং রমজানের প্রিপারেশনটা চলছে। রমজানের জন্য পণ্য ক্রয় বিক্রয় সংক্রান্ত চুক্তি সংক্রান্ত কার্যক্রম চলছে বিধায় আপাতত আর এক্সেস কোনো বিক্রি করে। তবে আমরা এই বিক্রির কার্যক্রমটাকে নিয়মিত মানে কন্টিনিউয়াসলি অর্থাৎ মাসের শেষে হয়তো 2-4 দিন বিরতি দিয়ে আবার পরের মাসে শুরু করব। বর্তমানে রাজধানীতে 60টি সহ সারা দেশে 450 ট্রাকে তেল, চিনি, ডাল ও পেঁয়াজ বিক্রি করছে টিসিবি। শাহিদা আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিশ্বে প্রাণীর অভিবাসন নতুন কোনো ঘটনা নয়। পাখি, বলগা হরিণ, বাদুড় এবং সামুদ্রিক অনেক প্রাণী নানা কারণে স্থানান্তরিত হয়। এ সময় অস্ট্রেলিয়ার ক্রিসমাস দ্বীপের লাল কাঁকড়াও পাড়ি জমায় ভারত মহাসাগরের দিকে, কারণ অক্টোবর থেকে নভেম্বরে লাল কাঁকড়ার প্রজননের সময়। অস্ট্রেলিয়ার ক্রিসমাস দ্বীপে শীত মৌসুমের প্রথম বৃষ্টি শুরু হয়েছে। এই সময়ে সেখানকার অন্যতম সৌন্দর্য লাল কাঁকড়া। ঝাঁকে ঝাঁকে লাল কাঁকড়া পাড়ি জমায় অন্যত্র। বৃষ্টির পরপরই মাঠ, ঘাট, পথ প্রান্তর, বন জঙ্গল ভরে ওঠে লাল কাঁকড়ায়। অস্ট্রেলিয়ার মূল ভূখণ্ড থেকে কাঁকড়ার দল ছুটতে থাকে পশ্চিমাঞ্চলের ভারত মহাসাগরের দিকে। সেখানে জল ঘেঁষে ডিম পাড়তেই তাদের এই ছুটে চলা। দীর্ঘপথ পাড়ি দিতে এক একটি দলের নেতৃত্ব দেয় সবচেয়ে বড় আকারের পুরুষ কাঁকড়া, আর তাকে অনুসরণ করে অন্যরা। অস্ট্রেলিয়ার সরকারের হিসাবে ক্রিসমাস দ্বীপে প্রায় 5 কোটি লাল কাঁকড়ার বাস। অভিবাসনের সময়ে নির্বিঘ্ন চলাচলে অনেক জায়গায় ওভারব্রিজ ও আন্ডারপাস বানিয়ে দিয়েছে কর্তৃপক্ষ। প্রতি বছর অক্টোবর থেকে নভেম্বর পর্যন্ত এই দৃশ্য দেখা গেলেও কখনো জানুয়ারি পর্যন্তও গড়ায়। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল বিরতিহীন রাত 9টার বাংলাদেশে। বিস্তারিত জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক, ইউটিউব, টুইটারে। সাথে থাকার জন্য ধন্যবাদ।